আসসালামু আলাইকুম। উপন্যাস হৃদমায়ার প্রেমগাথা পর্ব ১৯। লেখনীতে রিক্তা ইসলাম মায়া। সকাল ৮টা। দিনটা মুক্তার বিয়ের পরের দিন। নতুন বউকে নিয়ে রান্নাঘরেই পারভিন শেখ। আশেপাশে সার্ভেন্ট আছে আরো দুজন। একজন তরকারি করছে তো আরেকজন রুটি বানাচ্ছে। মুক্তা ঘোমটা মাথায় শাশুড়ির পাশে দাঁড়িয়ে বাড়ির মানুষের জন্য চা বানাচ্ছে। পারভিন শেখ রুটি তেলে ভেজে সেটা আবার সেঁকে দিচ্ছে আগুনে পুড়ে। বিয়েবাড়িতে মেহমান আছে, সবাইকে নাস্তা দিবে বলেই তোড়জোড় করে সবাই ব্যস্ত হাত চালাচ্ছে কাজে। তবে মুক্তাকে কেউ বলেনি রান্নাঘরে আসতে, বরং না আসতে নিষেধ করেছিল পারভিন শেখ। মুক্তা নিজ থেকেই সেধে এসেছে শাশুড়িকে কাজে সাহায্য করতে। নতুন বউ হয়ে কিভাবে অসুস্থ শাশুড়িকে কাজ করতে দেখেও বসে থাকবে সে? বড্ড বেমানান হয়ে যায় না? তাছাড়া বাড়ির মানুষজন, বিশেষ করে মুক্তার মা পই পই করে ওকে বুঝিয়ে দিয়েছে মুক্তার বাড়ির লোকজন ঘুম থেকে ওঠার আগে যেন মুক্তা রান্নাঘরে উপস্থিত থাকে। অসুস্থ শাশুড়িকেও যেন হাতে হাতে কাজে সাহায্য করে। মুক্তা বরাবরই নরম ও বুঝদার মেয়ে। বড়রা যা বলবে তাই করে। এজন্য পারভিন শেখের বারবার নিষেধ করা সত্ত্বেও রান্নাঘর থেকে যায়নি মুক্তা। শাশুড়ি প্রথমে বলেছিল ওনার ছেলেকে সময় দিতে। ফাহাদ কাল বাদে পরশু সিঙ্গাপুর চলে যাবে বাবাকে নিয়ে। ফিরবে কখন তার ঠিক নেই, তাই ছেলের আশেপাশে থাকতে বলছে। কিন্তু মুক্তা নরম গলায় পারভিন শেখকে জানায় ফাহাদ এখন ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠতে আরও ঘন্টা দুয়েক সময় নেবে। ছেলের ঘুমের কথা শুনেই চুপ করে যান পারভিন শেখ। মুক্তাকে তীক্ষ্ণ চোখে পরখ করেই থম্মত খেয়ে চুপচাপ ফের হাতের খুন্তিতে পরোটা ভাজেন। মৃদুস্বরে আদেশ করেন তিনি, তাহলে তুমিও গিয়ে ঘুমাও। আমি সার্ভেন্ট দিয়ে খাবার রুমে পাঠিয়ে দিব, যাও। শাশুড়ির কথায় বেশ লজ্জায় আড়ষ্ট হয়ে মাথা ঘোমটা টেনে জড়তা চোখে এদিক সেদিক তাকালো মুক্তা। তখনই চোখাচোখি হলো তরকারি করতে থাকা কাজের মহিলা ফুলমতির সঙ্গে। অর্ধবয়স্ক ফুলমতি ওকে দেখেই মিটমিট হাসছিল। সেজন্য ইতস্ততায় জড়িয়ে মুক্তা শাশুড়ির দিকে ঘুরে গিয়ে মিনমিন গলায় বলল, আমি আপনার পাশে থাকি আম্মু, আমার সকালে ঘুমানোর অভ্যাস নেই। আর কিছুই বলল না পারভিন শেখ, চুপচাপ নিজের কাজে হাত চালালো। শাশুড়ির নীরব সম্মতি দেখে মুক্তা চায়ের কেটলিতে হাত বাড়ালো। ৭০-এর ঊর্ধ্বে বয়স্ক হেনা খানও বসেনি। তিনি মূলত ডাইনিংয়ে খাবার রাখছে একের পর এক। পাশে সার্ভেন্ট রূপী অল্প বয়সী মালা ট্রে হাতে দাঁড়িয়ে ওনাকে সাহায্য করতে। তখনই দেখলো হৃদকে ফর্মাল ড্রেস আপে সিঁড়ি বেয়ে নামতে। হেনা খানের চোখ সেদিকে পড়তেই হৃদকে ডাকলো নাস্তা করতে। হৃদ হাত ঘড়িতে সময়টা এক পলক দেখে নিয়ে ড্রয়িং রুমের মেন দরজার দিকে যেতে যেতে বলল, এখন না দাদি, একটু পর। আয়ন আসছে জরুরি কাজে, সেটা শেষ করেই করব। হেনা থেমে যায়, শুধু বলল, তাহলে কপি করে দেব তোকে, খাবি? পাঠাবো? হৃদ চলে যেতে যেতে বলল, পাঠাও। সকাল সকাল খানবাড়ির বাগানে বিচরণ মায়ার। নতুন বাড়ি, নতুন পরিবেশ দেখে রাতেও তেমন ঘুম হয়নি। এজন্য সকাল সকাল ঘুম থেকে উঠেই খানবাড়ির বাগানে হাঁটাহাঁটি করতে চলে এসেছে। খানবাড়ির বাগানটা বেশ মনে ধরেছে মায়ার, বেশ সুন্দর আর পরিপাটি। বাগানের মাঝে একটা ছোটখাটো বাংলোও দেখেছে মায়া। খোলা বাংলোতে আবার আধুনিক সোফাও ফেলে বসার মতো সুন্দর পরিবেশ করে রেখেছেন খানবাড়ির মানুষ। মায়া আর সেদিকটায় যায়নি, বরং উল্টো পথে হাঁটল। বাগানের মালিদের বাগান চর্চার কাজ করতে দেখা গেল সেদিকটায় এগোতে চাইল মায়া। অল্প এগোতে দেখল আরাব খানকে। তিনি সাদা ফতুয়া গায়ে জড়িয়ে হাতে লাঠি ভর করে দাঁড়িয়ে বাড়ির মালিদের এটা সেটা আদেশ করছে বাগান পরিচর্যায়। ওনাকে দেখেই মনে হচ্ছে বেশ বিরক্ত মালিদের উপর তিনি। মায়া আরাব খানকে এর আগেও বেশ কয়েকবার দেখেছিল, কথাও হয়েছিল দুজনের টুকটাক। তবে বেশিরভাগ সময় মায়াকে মজার ছলে হেনস্থ করেছেন তিনি। এ যেমন কাল যখন জানতে পারলো মায়ের মুখ তার বোন, তখনই বেশ রসিয়ে মজা করেছিল মায়ের সঙ্গে ব্রাহ্মণবাড়িয়ার বিখ্যাত ঝগড়ার খেতাব নিয়ে। মায়া অবশ্য হ্যাঁ তেমন কিছুই বলেনি বিয়েবাড়ির মানুষজন দেখে। কিন্তু আজ মায়া নিজ থেকে আরাব খানের সঙ্গে কথা বলতে চাইল। আরাফ খানকে অনুসরণ করে সেদিকে পা বাড়াতেই ধপাস করে মুখ থুবড়ে পড়ল পায়ের নিচে ইট বেজে। বাগানের ইটের সরু রাস্তায় পড়ে যাওয়ায় দু হাতের কোনোই আর দু পায়ের হাঁটু ঝিমঝিম করে উঠল তক্ষুনি ব্যথা দিয়ে। কেউ দেখার আগে তাড়াহুড়োয় উঠে বসলো মায়া। লং হাতা চুড়িদার জামার উপর দিয়ে এক হাতে অন্য হাতে কোনোই চাপলো ব্যথায়। মুখ কুচকে ইস ইস করে বুলি আউড়িয়ে হাতের তালুতে কোনোই ঘষতেই তক্ষুনি মুখের সামনে বাড়ালো কারো পুরো বেশটি শক্তপোক্ত হাত। মায়া চমকে মাথা তুলে তাকাতেই চোখে পড়ল কুঁচকানো দুটো চোখে শীতল দৃষ্টি। অসময়ে হুটহাট অপরিচিত মানুষের সামনে মুখ থুবড়ে পড়ে যাওয়ায় মায়ের ইজ্জতে লাগলো বেশ। কিন্তু তারপরও তবদা খেয়ে যাওয়ার মতন করে থমথমে মুখে চেয়ে রইল শ্যামবর্ণের পুরুষটির দিকে। অপরিচিত লোকটিকে মায়ের বেশ পরিচিত মনে হলো,
কিন্তু কোথায় দেখেছে লোকটাকে সেটা মনে করতে চেয়ে তাকিয়ে রইল লোকটার দিকে সে। তক্ষুনি গম্ভীর মুখ খুলল শ্যামবর্ণের লোকটা। নিজের হাত হালকা নাড়িয়ে মায়াকে বলল, কি হলো মিস, উঠে আসুন। এভাবে বসে থাকলে অবশ্যই আশেপাশে সবাই জেনে যাবে আপনি নিজের পায়ের সঙ্গে বেঁচে পড়ে গেছেন। তখন সেটা শুনতে ভালো দেখাবে না। বিষয়টা লজ্জাজনক হতে পারে আপনার জন্য। তাই কেউ দেখার আগেই আপনার আমার হাত ধরে উঠে দাঁড়ানো উচিত। আমতা আমতা করে অপরিচিত লোকটার হাত চেপে উঠে দাঁড়ালো সে। লজ্জায় দাঁড়িয়ে আমতা আমতা করে ধন্যবাদ জানালো ছোট করে। লোকটা মায়ার দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে হাতের ঘড়ির সময়টা দেখে নিল। তারপর পকেটে দুহাত গুজে দিতে দিতে বলল, আমি যদি ভুল না হয় তাহলে আপনি ফাহাদের শালী হবেন, রাইট? মায়া মাথা নাড়িয়ে সম্মতি জানালো, তবে পর মুহূর্তে প্রশ্ন করে বলল, আপনি কিভাবে বুঝলেন? আন্দাজে ঢিল মেরেছি, তবে সঠিক হয়ে গেল। সম্পর্কে আপনি আমার বেআইন হন। সেই সুবাদে আপনাকে একটা ভালো পরামর্শ দিই ফ্রিতে। এভাবে হুটহাট পাবলিক প্লেসে পড়ে যাবেন না, কেমন? হাঁটতে না জানলে রোজ সকালে নিয়ম করে হাঁটাহাঁটি করবেন। দেখবেন একদিন ঠিকঠাক হাঁটতে শিখে গেছেন। তারপরে এইভাবে হুটহাট পাবলিক প্লেসে সুন্দরী মেয়েদের পড়ে যাওয়া নিষেধ, মনে থাকবে? মায়ার কি হলো কি জানি, লোকটির কথাই সুন্দর করে ঘাড় কাত করে সম্মতি জানালো। সুন্দর মুখের লোকটার এদিক সেদিক তাকালো। তারপর আবার মায়ের দিকে তাকিয়ে তাড়াহুড়োয় ফের সময় দেখে বলল, সম্পর্কে যেহেতু বেয়ান হয়েছেন তাই আমাদের আবারও দেখা হবে। আবার বলতে বারবার দেখা হওয়ার চান্স আছে। এখন আসি, তবে আমার কথাগুলো মনে রাখবেন, কেমন? মায়া সুন্দর করে সম্মতিস্বরূপ ঘাড় কাত করতেই লোকটা তাড়াহুড়ো মায়াকে পাশ কাটিয়ে সামনের দিকে পা বাড়ালো। কি মনে করে লোকটা ফের পেছন ফিরে তাকাতেই মায়ের সাথে চোখাচোখি হয়ে গেল। মায়া লজ্জায় মিয়ে যেতেই লোকটা তাড়াহুড়োয় মায়াকে মনে করিয়ে দিয়ে বলল, আর হ্যাঁ, ওই যে বললাম সুন্দরী মেয়েদের হঠাৎ রাস্তায় পড়ে যেতে নেই, সেটাও কিন্তু মনে রাখবেন, বুঝেছেন? মায়া এবারও লজ্জিত মুখে সম্মতিস্বরূপ ঘাড় কাত করল, মৃদুস্বরে আওড়ালো, জি আচ্ছা। তাড়াহুড়োয় আয়ন কয়েক কদম এগোতেই হঠাৎ সম্মুখে পড়ল জুই। অল্পের জন্য জুয়ের শরীর স্পর্শে লাগেনি, এর আগেই সতর্ক সহিত ছিটকে সরল জুই। পথে বিঘ্ন ঘটায় বিরক্তির সহিত তাকালো আয়ন। চোখে বাজল জুয়ের সদ্য ঘুম থেকে ওঠা স্নিগ্ধ মুখটা। কপাল কুঁচকে জুইকে এক পলক দেখে তৎক্ষণাৎ পিছনে তাকালো আয়ন মায়ের উদ্দেশ্যে। ততক্ষণে মায়াকে দেখা গেল আরাপের দিকে হেঁটে যেতে। জুই অনুতপ্ত গলায় শুধালো, সরি ভাইয়া, আমি আসলে আপনাকে। জুইয়ের কথার মাঝে আয়ন ঘুরে তাকালো ওর দিকে। জুইকে নিজের কথা শেষ করতে না দিয়ে তীক্ষ্ণ গলায় প্রশ্ন করল আয়ন, দুজন কি টুইন্স? আয়নের প্রশ্ন বুঝতে না পেরে অবুঝ গলায় শুধালো জুই, জি। আয়ন কি মনে করে আবারও পেছন ঘুরে তাকালো মায়ের দিকে। মায়াকে দেখা গেল আরাব খানের পাশাপাশি দাঁড়িয়ে কথা বলতে। খুব স্বাভাবিকের ন্যায় আয়ন সে দৃষ্টি ঘুরিয়ে তাকালো জুইয়ের কৌতূহল ভরা মুখটার দিকে। আয়ন আবারও শিওর হওয়ার জন্য বলল, আমি যদি ভুল না হই তাহলে আপনি ফাহাদের দ্বিতীয় শালী আর মায়ের বোন, রাইট? কৌতূহলী জুই হতবাক স্বরূপ মাথা নাড়িয়ে সম্মতি দিল। অপরিচিত একটা ছেলের থেকে নিজেদের পরিচয় জানতে পেরে বিস্মিত হলো। অবাক স্বরে প্রশ্ন করল জুই, আপনি মায়াকেও চিনেন? কিভাবে? দারুণ হাসলো আয়ন। হৃদকে দেখল খানবাড়ির ভিতর থেকে বের হতে। সেদিকে পা বাড়াতে চেয়ে খুব স্বাভাবিক গলায় আদেশ জারি করলো জুইয়ের উদ্দেশ্যে। বলল, জানতো বিয়ান সাহেবা, আমার জন্য এক গ্লাস পানি আর একটা হট কফি নিয়ে আসেন। আজ সকাল সকাল কাজের তাড়াহুড়ো বের হয়ে পড়েছিলাম, তাই কিছুই খাওয়া হয়নি আমার। তবে হ্যাঁ, পানিটা অবশ্যই কুসুম গরম পানি নিয়ে আসবেন, কেমন? আমার গলায় সমস্যা হচ্ছে, এজন্য গরম পানি পান করতে হচ্ছে। জানতো, দ্রুত নিয়ে আসেন। গমগমে আদেশ করে আয়ন হৃদের দিকে আগালো। হতভম্ব জয়ী হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে রইল আয়নের যাওয়ার দিকে তাকিয়ে। চেনা নেই, জানা নেই, একদম অপরিচিত একটা লোক এসে এমনভাবে জুইকে কাজের আদেশ করলো যেন শত যুগ ধরে চেনা মানুষটি জুইয়ের। অথচ জুই যে এই বাড়িতে নতুন মেহমান সেদিকেও খেয়াল করলো না লোকটা। এখন জুই গিয়ে কাকে বলবে গরম পানি আর হট কফি দিতে? যদি কেউ জিজ্ঞাসা করে কার জন্য এসব, তাহলে কি নাম বলবে জুই? লোকটার নামও তো জানে না জুই। খানবাড়ির সাথে লোকটার কি সম্পর্ক সেটাও বুঝতে পারছে না। তবে লোকটা যে ফাহাদের ভাই টাইপের কিছু একটা হবে সেটা বেশ বুঝতে পারছে কিছুক্ষণ আগে জুইকে বিয়ান সাহেবা বলে সম্বোধন করা কথায়। জুইকে তবদা খেয়ে দাঁড়িয়ে থাকতে দেখে আয়ন ফের চলে যেতে যেতে তাড়া দিয়ে বলল, কি হলো জুই, দাঁড়িয়ে আছেন কেন? আমাকে নিয়ে পরে ভাববেন, এখন দ্রুত যান। আমার মাথা পেইন দিচ্ছে আপনার কফির জন্য। হতবাক জুয়ের বিস্মিতা আকাশ ছিল আয়নের কথায়। লোকটা জুয়ের নামও জানে? সর্বনাশ!
হতবুদ্ধি জুই তৎক্ষণাৎ ছুটল বাড়ির ভিতরের দিকে। ফিরে এলো ট্রেতে করে কুসুম গরম পানি আর হট কফি নিয়ে। ততক্ষণে আয়ন হৃদের সাথে কথায় ব্যস্ত। জুই ইতস্ততা বোধ করে সেদিকে আর আগালো না, বরং হৃদের ছেলেদের একজনকে ডেকে ট্রে তুলে দিল তাদের হাতে আয়নকে দিতে। ছেলেটি কফির ট্রে হাতে নিতেই তৎক্ষণাৎ বাড়ির দিকে দৌড়ালো জুই। আপাতত সেজুতির রুমটা জুইয়ের স্বস্তির মনে হলো। মোটর পাইপ হাতে চেপে দাঁড়িয়ে মায়া। উদ্দেশ্য বাগানের চারা গাছে পানি দিবে, কিন্তু হঠাৎ করে মোটর পুড়ে যাওয়ায় হতাশ মায়া। সেজন্য লাল ছোট বালতি হাতে বাগানের এক পাশের মোটর কল থেকে পানি সংগ্রহ করতে সেদিকে গেল। দুজন মালির দেখা দেখি সেও টিউবওয়েল চেপে বালতি ভরল পানিতে। দু হাতে বালতি আগলিয়ে টেনে কিছু পথ যেতেই কোথাও থেকে দৌড়ে এগিয়ে আসলো সেই তোপো নামক দামড়া ছেলেটি। ভাবি ভাবি বলে মায়াকে সম্মান দেখিয়ে জোরপূর্বক বিনতির সহিত মায়ের হাত থেকে বালতিটা নিজের হাতে নিল। থমথমে মুখের মায়া চুপ করে গেল তপুর মুখে ভাবি ডাকটা শুনে। সতর্ক চোখে আশেপাশে তাকালো কেউ শুনছে কিনা দেখতে। মায়ের ভয়, পাছে যদি কেউ শুনে নেয় মায়াকে এত বড় দামড়া ছেলে ভাবি ভাবি ডেকে মুখে ফেনা তুলে ফেলছে, তাহলে নিশ্চয় বিষয়টা দৃষ্টিকটু দেখাবে নতুন আত্মীয়দের মাঝে। মুখটার কানে যেতে পারে সেই ভয়ও করল মায়া। তাছাড়া এখানকার সবাই জানে মায়ের এখনো বিয়ে হয়নি। এখন কোন জাতির ভাইকে জড়িয়ে এই দামড়া ছেলেগুলো মায়াকে এত এত সম্মান দেখায় সেটাও তো মায়া জানে না। সেজন্য মায়া কথা না বাড়িয়ে সতর্ক সহিত এদিক সেদিক তাকাতেই চোখে পড়ল কিছু দূর বসা হৃদকে। মায়ের দিকে কপাল কুঁচকে তাকিয়ে নিশ্চিত শুনেছে তপু নামক ছেলেটিকে মায়াকে ভাবি ডাকতে। মায়া খানিকটা থম্মত খেয়ে যায় হৃদের সাথে হঠাৎ চোখাচোখি হয়ে যেতে। আবার কি মনে করে মায়া বেশ সাহসী হয়ে বুক ফুলিয়ে হৃদের দিকে গর্বিত চোখে তাকালো। নাক ফুলিয়ে হৃদকে ভাব দেখিয়ে বোঝাতে চাইল মায়া এখন জাতির ভাবি। ওর পিছনে জাতির ভাইয়ের লম্বা হাত আছে সেটা। মায়া রাতেই যে হৃদকে ছোটখাটো হুমকি দিয়েছিল জাতির ভাইয়ের লম্বা হাত দিয়ে হৃদকে গায়েব করে দিবে, সেটা সকালেই সত্যি হলো তপুর ছেলেটার এত সম্মান দেখিয়ে ভাবি ডাকায়। এখন নিশ্চয়ই এই হৃদ খান মায়ের পিছনে আর লাগবে না, ভয় পাবে না ওকে। নয়তো এই লোকটা যে সবসময় মুখ বাঁকিয়ে থাকে মায়াকে অপমান করার, সেটা আজ বুঝবে মায়ের কত সম্মান আছে সকলের সামনে। আর যাই হোক, জাতির ভাই অন্তত একটা উপকার করেছে মায়ের জীবনে এসে। এই যে মায়া এখন হৃদ খানকে নির্ভয়ে নাক দেখিয়ে চলবে, সেটা তো একমাত্র এই জাতির ভাইয়ের জন্যই হলো, তাই না? এজন্য তো অন্তত মায়ের উচিত এই জাতির ভাইকে একটা ধন্যবাদ দেওয়া। ক্ষমতাসীন মায়া নিজের ভাবনা ছেড়ে হৃদকে নিজের ক্ষমতা দেখিয়ে মুখ বাঁকিয়ে চলে গেল তপুকে অনুসরণ করে। মনে মনে শপথ করলো আজ থেকে সে এই হৃদ খানকে ভুলেও ভয় পাবে না, কারণ হৃদ খানের থেকে মায়ের ক্ষমতা অনেক বেশি। মায়ের কত সম্মান এই দামড়া দামড়া ছেলেগুলোর সামনে, সেটা বোঝাতে হবে না এই হৃদ খানকে। এখন মায়াকে অকারণে ভয় পেলে চলবে? ভুলেও চলবে না। মায়া কি মনে করে চলে যেতে যেতে আবারও ঘাড় ঘুরিয়ে তাকালো হৃদের দিকে। তৎক্ষণাৎ চোখ মিলল দুজনের। হৃদ তখনও আগের ন্যায় কপাল কুঁচকে তাকিয়ে মায়ার দিকে। মায়ের সাথে ফের চোখ মিলতেই মায়া আবারও মুখ বাঁকালো হৃদকে। তক্ষুনি শোনা গেল আরও ঝনঝনে মুক্ত হাসির শব্দ। মায়া চমকে উঠে পাশে তাকাতেই দেখল সকালে সেই শ্যামবর্ণের ছেলেটি হৃদের পাশে বসে আছে, মায়ের দিকে তাকিয়ে হাসছে। লজ্জায় মায়া তৎক্ষণাৎ ছুটে পালালো আরাব খানের কাছে। তক্ষুনি আয়ন বলল, বাহ, বেয়ান সাহেবা তো ভালোই মুখ ভেঙাতে পারে। তা তোর প্রতি এত মেহেরবানির কারণ কি? আপাতত আমি তার শত্রুপক্ষের আছি, তাই। আচ্ছা, এই ব্যাপার। পরিচয়টা দিয়ে দে, তাহলেই তো হয়। হৃদের মুখটা তক্ষুনি গম্ভীর হয়ে উঠল। অল্প কথায় বলল, নো নিড। কথাটা শেষ করে ফের হৃদ চোখ তুলে তাকালো মায়ের দিকে। দূর পথে দেখা গেল মায়াকে বালতি থেকে মগ করে বাগানের চারা গাছে পানি দিতে আরাব খানের সঙ্গে। ইতিমধ্যে যে আরাব খানের সঙ্গে বেশ সখ্যতা গড়ে উঠেছে মায়ার, সেটা বেশ চোখে পড়ল হৃদের। মেয়েটা সবার সাথেই সহজে মিশতে পারে, অথচ হৃদের বেলা এলেই যত মিথ্যা থাকে হৃদকে বলে বেড়ায়। তাহলে সেখানে হৃদ কেন যে নিজের পরিচয় দিতে যাবে? হৃদকে কি দিয়েছিল এই মেয়ে নিজের পরিচয়? নাকি বিয়ের রাতে পালিয়ে যাওয়ার সময় বলে পালিয়েছিল? হয়তো আজও দুজন দুজনের পরিচয় মিলত না যদি না হৃদের মন সায় দিত এই মেয়েকে নিয়ে। দেখা যেত আজীবন স্বামী স্ত্রী হয়েও কখনো নিজেদের পরিচয় মিলত না, বরং সামনে থেকেও দূরে হয়ে যেত একে অপরের। না ডিভোর্স হতো আর না সংসার। এই মেয়ে যখন ঝুলন্ত অবস্থায় নিজেকে রাখতে পছন্দ করে, তাহলে হৃদ কেন আগ বাড়িয়ে যাবে নিজের পরিচয় দিতে? থাকুক আজীবন ঝুলন্ত অবস্থায়। হৃদ কখনো বলবে না সে কে, কি তার পরিচয়। যদি এই মেয়ে তাকে খুঁজে বের করতে পারে, তখন দেখা যাবে কি করা যায় এই সম্পর্কটা নিয়ে। ততদিন থাকুক যেমনটা চলছে তেমন। হৃদ নিজের চিন্তাভাবনায় আরও গম্ভীর হয়ে উঠল। মায়া আরাব খানের সঙ্গে চারা গাছে পানি দিয়ে বসলো বড় ছাতার নিচে।
চেয়ারে পা ঝুলিয়ে বসতেই সেখানে আগমন ঘটল মালার। হাতে মায়া আর আরাব খানের জন্য নাস্তার ট্রে। টেবিলের উপর রেখে মালা আরাব খানের উদ্দেশ্যে জানায়, সকালের চা নতুন বউ মানে মুক্তা বানিয়েছে সবার জন্য। মালা চলে যেতে আরাব খান গলা ছেড়ে হৃদকে নিজের কাছে ডাকলো। হৃদ ততক্ষণে আয়নের সাথে বাড়ির ভেতরে যাচ্ছিল, কিন্তু আরাব খানের ডাকে পেছন ঘুরে তাকালো। সেদিকে যেতে না চেয়েও হৃদ কি মনে করে পা বাড়ালো আরাব খানের উদ্দেশ্যে। আয়ন হৃদের পেছনে না গিয়ে বাড়ির ভেতরের দিকে হাঁটলো হেনা খানের সঙ্গে দেখা করতে। হৃদকে আসতে দেখেই ভারী নিঃশ্বাস ফেলল আরাব খান। নাস্তার ট্রের দিকে তাকিয়ে হতাশ গলায় মায়াকে বলল, বুঝলে মায়া, দিন দিন আমার হৃদটা কেমন শুকিয়ে যাচ্ছে, তারপরও বিয়ে করতে চাচ্ছে না। এজন্য না পেরে ছোট ভাই ফাহাদকে বিয়ে করালাম আমরা, তাও তোমার বোনের সঙ্গে। এই হৃদটা যদি বুঝতো, তাহলে আজকে নাস্তার টেবিলে চার সাথে গরম গরম পিঠাও খেতে পারতাম ওর বউয়ের হাতে। কত সুবিধা হতো আমাদের বলো। আবারও হতাশার ভারী নিঃশ্বাস ফেলল আরাব খান। যেন এই মুহূর্তে ওনার মতো দুঃখী মানুষ দুটো আর এই ধরনীতে নেই। মায়েরও বেশ মায়া হলো আরাব খানের কথায়। বুড়ো মানুষের এত দুঃখ থাকতে নেই, এতে মায়ের কষ্ট হয়। ততক্ষণে হৃদ মায়ের পাশে চেয়ারটা টেনে আরাব খানের মুখোমুখি হয়ে বসলো। আরাব খানের নাটকীয় কথা সবই তার কানে এসেছে, সেজন্য বসতে বসতে বলল, সব ফালতু কথা। হৃদের অল্প কথায় যেন আহাজারি করে উঠল আরাফ খান। মায়ের কাছে ফের ভারী দুঃখ প্রকাশ করে বলল, দেখেছো না আপনি, ওর বিয়ের কথা বললে সব ফালতু হয়ে যায়। আর ও যে দিন দিন শুকিয়ে যাচ্ছে বিয়ে না করায়, সেটা ওর চোখে পড়ে না। আচ্ছা তুমিই বলো, ওকে দেখতে শুকনো শুকনো লাগছে না তোমার কাছে? আরাব খানের কথায় তক্ষুনি মায়া কৌতূহল ভরা দৃষ্টিতে তাকালো হৃদের দিকে। হৃদ কিছু বলবে তার আগেই এক অপ্রত্যাশিত কাজ করে বসলো মায়া। হাত বাড়িয়ে হৃদের থুতনি ধরে নিজের দিকে ঘোরালো। এদিক সেদিক ঘুরিয়ে হৃদের মুখে জহুরি দৃষ্টিতে পরখ করে মায়া আরাব খানকে বলল, হ্যাঁ একটু একটু শুকনা লাগছে দেখতে নানা ভাই। মায়া হৃদের থুতনি ছেড়ে দিতেই থমৎ খেয়ে বসলো হৃদ। মায়া হঠাৎ এমনটা করবে তার ধারণাতেও ছিল না। তবে আরাব খান দারুণ মজা পেল। তিনি একগাল হেসে উঠতেই হৃদ চাপা স্বরে মায়াকে ধমকে শুধালো, স্টুপিড, ওটা রোদে শুকিয়েছে। মায়া কিছু বলবে তার আগে আরাব খান মায়ের মাথায় আদুরে হাত বুলিয়ে উৎসাহে বলল, আরে বাহ, তোমার সাথে দারুণ জমবে আমার। তবে তুমি একটু অপেক্ষা করো, আমি ভেতর থেকে আমার মেডিসিনগুলো খেয়ে আসছি, নয়তো গিন্নি আমার এক্ষুনি হাঙ্গামা শুরু করে দিবে। মায়া ঘাড় কাত করে আরাব খানকে সম্মতি দিতেই তিনি হাতের লাঠি ভর করে বাড়ির ভিতরের দিকে চলে গেল। ওনাকে যেতে দেখেই ভিতরে চেপে রাখা কথাগুলো হৃদের উদ্দেশ্যে বলল মায়া, আপনি আমাকে একদম ধমক দিবেন না। আমি কিভাবে বলবো কোনটা রোদে শুকিয়েছে আর কোনটা আপনার বিয়ে না করায় শুকিয়েছে? আমি কি আগে বিয়ে করেছি নাকি যে জানবো? আমার তো পূর্ব কোনো অভিজ্ঞতা নেই, বুঝলেন? মায়ার তেরো কথায় রাগে দাঁত পিষল হৃদ। বলল, আর আমি তো শত অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি, এর আগে 4-5টা বিয়ে করে অভিজ্ঞ হয়ে বসেছি। হৃদের কথায় মায়া সম্মত প্রকাশ করে খোঁচা মেরে বলল, 4-5টা বিয়ে তো করবেনই, এটাই তো স্বাভাবিক তাই না? আপনার যে রাগ, বউ টিকবে এই জীবনে আপনার? সবগুলো বউ তো এমনিই চলে যাবে আপনাকে ছেড়ে। আমি আগেই ভেবেছিলাম আপনি এমন কিছুই করবেন। এখনো সময় আছে, ভালো হয়ে যান। না হলে শুধু 4-5টা বিয়ে কেন, এরপরে 10-12টা বিয়েও করতে হবে যদি না শুধরান। তারপরও একটা বউ থাকবে না, দেখবেন। মায়ের কথায় হৃদ চুপ হয়ে গেল। এই মেয়ে তার কথা কোথায় থেকে কোথায় নিয়ে গেল। এখন হৃদ কিছু বললে আরো উল্টো তাকেই পাগল বানাবে এই মেয়ে। তাই হৃদ মায়ের কথায় মায়াকেই ফাঁসিয়ে দিয়ে পড়ল, যাক, অবশেষে কেউ আমার দুঃখ বুঝলো। বুঝলেন বেআইন সাহেবা, আমি সত্যিই অনেক দুঃখে আছি। আমার বউ থাকছে না আমার কাছে, বিয়ে করেও রাতে বউ ছাড়া ঘুমাতে হচ্ছে। এদিকে ছোট ভাই বিয়ে করে নিল, অথচ আমার বউ আমাকে এখনো স্বীকারই করতে চাচ্ছে না, উল্টো আমাকে তার শত্রু ভাবে। এদিকে শীতও চলে এসেছে, রাতে যে বউকে জড়াজড়ি করে ঘুমাবো তারও কোনো উপায় নাই। আমি ভীষণ দুঃখে আছি, বুঝলেন বেআইন। আপনি আমার জন্য একটা সঠিক বউ খুঁজেন তো, যে বউ মেন্টালি আতপাগল হবে, ঘেলুও কম থাকবে, বোকা চেহারা আর সরল হাসি থাকবে তার। আমি তো লম্বা মানুষ, তাই বউটা খুঁজবেন ঠিক আপনার মতন নাটুমি। আসলে ছোট বউকে কোলে তুলে কিস করার ফিলিংস আলাদা। আহা, আর এজন্য আমার ছোট বউই লাগবে কনফার্ম। তারপর এই যে আমার গায়ের রংটা হলো ফর্সা, এজন্য বউয়ের গায়ের রং মিলিয়ে হতে হবে হলুদ, একদম আপনার মতন। তারপর এই যে আপনি আমার দিকে তাকান। মায়ের থুতনি ধরে হৃদ নিজের দিকে ঘুরিয়ে মায়ের নাক মুখ দেখিয়ে আবার বলল হৃদ, এই যে আপনার মতো নাক, ঠোঁট, মুখ, গাল, চোখের ভিতরের কালো তিল, একদম সব কিছু এই রকমের হলেই চলবে।
তারপর এই যে ধরেন আমি যা বোঝাতে চাইবো বউকে, সে ঠিক তার উল্টো বুঝবে, একদম আপনার মতন করে। আর এইরকম গুণের বউই পছন্দ। যদি আপনার অনুসন্ধানে এমন মেয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন, কেমন? আমি অপেক্ষায় রইলাম। আসলে শীত চলে এসেছে তো, তাই বউটা খুব জরুরি। শীতের রাতের ওমের একটা ব্যাপার-স্যাপার আছে না? আচ্ছা আমি এখন আসি তাহলে বেয়ান। আপনি একটু খোঁজাখুঁজি করে দেখেন কোথাও আছে কিনা এমন মেয়ে। ততদিন না হয় আমি আর একটু অপেক্ষা করলাম। কথাগুলো বলেই হৃদ জায়গা ছাড়লো। মায়া হৃদের চলে যাওয়ার দিকে কনফিউজড হয়ে তাকিয়ে রইল। আসলে হৃদের জন্য বউ খোঁজা নিয়ে একটু কনফিউজড সে। হৃদ খান কি মায়াকে বউ খুঁজতে বলে গেল, নাকি মায়ের পেছনে সরাসরি লাইন মারলো? কোনোভাবে কি হৃদ খান মায়াকে নিজের পাত্রী হিসেবে আঙুল তুলে দেখিয়ে গেল? কনফিউজডে মায়া ঠোঁট উল্টালো।